প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই রয়েছো। ডিজিটাল অ্যাক্টিভিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। অক্টোবর মাসে তোমাদের আবার দেওয়া হলো বিভিন্ন শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত প্রশ্নের উত্তরগুলি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। উত্তরগুলি আলোচনা করার আগে তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও। এই হলো তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রশ্নপত্র। এবার উত্তরগুলি নিয়ে আলোচনা করছি। 1 নম্বর দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর রয়েছে, ভূ আলোড়নের ফলে সৃষ্ট ফাটলগুলোর মাঝের ভূভাগ উপরে উঠে যে ভূমিরূপ সৃষ্টি করে তা হলো মহাদেশীয় মালভূমি, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত নাকি লাভা মালভূমি। উত্তর হবে স্তূপ পর্বত। 2 নম্বর রয়েছে, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো নদী অববাহিকা, দোয়াব, মোহনা নাকি ধারণ অববাহিকা। উত্তর হবে দোয়াব। 3 নম্বর রয়েছে, একটি পাললিক শিলার উদাহরণ হলো গ্রানাইট, ব্যাসল্ট, মার্বেল, চুনাপাথর। উত্তর হবে চুনাপাথর। 4 নম্বর রয়েছে, ঠিক জোটটি নির্বাচন করো। ক নাম্বার, দক্ষিণ আফ্রিকা উষ্ণ জলবায়ু। খ নাম্বার, চীনদেশীয় জলবায়ু, খেজুর গাছ। গ নাম্বার, জাম্বেজি নদী, ভিক্টোরিয়া জলপ্রপাত। ঘ নাম্বার, আফ্রিকার পূর্ব দিক, ভূমধ্যসাগর। উত্তর হবে জাম্বেজি নদী, ভিক্টোরিয়া জলপ্রপাত। এবার দেখো 2 নাম্বার, একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর রয়েছে, ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম লেখো। উত্তর হবে ভারতের একটি পলিগঠিত সমভূমির নাম হলো উত্তর ভারতের সমভূমি। 2 নাম্বার, নদীর কোন প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়। উত্তর হবে নদীর উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি থাকায় নদীর শক্তি বৃদ্ধি পায়। 3 নম্বর রয়েছে, কোন শ্রেণীর মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে। উত্তর হবে দোআঁশ মৃত্তিকায় বালি ও কাদার পরিমাণ প্রায় সমান থাকে। এটি একটি পলিমাটির রূপ। 4 নম্বর রয়েছে, দক্ষিণ আফ্রিকার তৃণভূমি কী নামে পরিচিত। উত্তর হবে দক্ষিণ আফ্রিকার তৃণভূমি ভেল্ট নামে পরিচিত। এরপর দেখো 3 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 রয়েছে, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত উল্লেখ করো। উত্তর লিখবে, নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত হলো 1, নদীতে পলির পরিমাণ অনেক বেশি হলে এবং ভূমির ঢাল অনেকটাই কমে গেলে বদ্বীপ সৃষ্টি হতে পারে। 2 নাম্বার, নদীর বহন ক্ষমতা কমে গেলে এবং প্রবল সমুদ্র স্রোত না থাকলে নদীর সঙ্গমস্থলে বদ্বীপ গড়ে ওঠে। এরপর দেখো 3-এর 2 নাম্বার, জলবায়ু মৃত্তিকা সৃষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক। বক্তব্যটির যথার্থতা বিচার করো। উত্তর লিখবে, মৃত্তিকা গঠনে জলবায়ু সর্বাপেক্ষা সক্রিয় ভূমিকা পালন করে। জলবায়ুর প্রধান দুটি উপাদান হলো বৃষ্টিপাত ও উষ্ণতা। বৃষ্টিপাতের পরিমাণ ও তীব্রতা বেশি হলে মৃত্তিকা আলমিক হয়ে যায় এবং মৃত্তিকা তাড়াতাড়ি সৃষ্টি হয়। এরপর উষ্ণতা, কোনো স্থানে উষ্ণতা বেশি হলে মাটির স্তরগুলি বেশ ভালোভাবে তৈরি হয়, অর্থাৎ মাটি গভীর হয়, মাটিতে জৈব পদার্থ বেশি হয়। তারপর রয়েছে 4 নাম্বার, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1, সাহারার জলবায়ু কিভাবে সেখানকার মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। উত্তর লিখবে, সাহারা মরুভূমি পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম এবং উষ্ণতম মরুভূমি। এই মরুভূমি
স্থানীয় বাসিন্দাদের জীবনে বেশ প্রভাব ফেলে। নিম্নে তা সংক্ষেপে আলোচনা করা হলো। 1 নম্বর, এই স্থানে দিনের বেলা ভীষণ গরম থাকে, প্রায় 58°C। রাত্রিবেলা বেশ ঠান্ডা থাকে, প্রায় 4°C। রাত ও দিনের তাপমাত্রা এত পার্থক্য বেশি হওয়ায় এই স্থানের বাসিন্দাদের জীবনযাত্রায় পার্থক্য লক্ষ্য করা যায়। 2 নম্বর, এই স্থানের ক্যাকটাস জাতীয় গাছপালা দেখা যায়, যেমন ঘাস, খেজুর ইত্যাদি। এই স্থানে খাদ্যের অসুবিধা থাকায় মানুষরা সাধারণত যাযাবর হয়। উট নিয়ে এরা এক স্থান থেকে অন্য স্থানে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। 3 নম্বর, পশুর দুধ, মাংস এদের প্রধান খাদ্য। এছাড়াও এই স্থানের বিশেষ কিছু গাছের রস এরা পানীয় হিসেবে পান করে। তো সময়ের সাথে সাথে সাহারা পাল্টাচ্ছে, জায়গায় জায়গায় ঘাস লাগানো হচ্ছে, রাস্তা বানানো হচ্ছে, উটের বদলে ট্রাকের দ্বারা ব্যবসা করা হচ্ছে। সুদূর ভবিষ্যতে বোধহয় সাহারার এই রুক্ষ ভয়াল চেহারা আর থাকবে না। তারপর 5 নম্বর, নিচের প্রশ্নটির উত্তর দাও। 5-এর 1, ভঙ্গিল পর্বত ও আগ্নেয় পর্বত সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো। উত্তর লিখবে, ভঙ্গিল পর্বত সৃষ্টি। বর্তমানে যে স্থানে বিশালাকার ভঙ্গিল পর্বতগুলি অবস্থান করছে, সেই স্থানে পর্বত সৃষ্টির পূর্বে ছিল এক বিশাল অগভীর সমুদ্র বা মহীখাত। হাজার হাজার বছর ধরে এইসব মহীখাতে উভয় দিকের স্থলভাগের ক্ষয়প্রাপ্ত পলি সঞ্চিত হলে মহীখাতের তলদেশ ক্রমশ বসে যায়। মহীখাতের তলদেশ ক্রমশ বসে গেলে পার্শ্ববর্তী ভূখণ্ড ক্রমশ মহীখাতের দিকে সরে আসতে থাকে এবং প্রবল চাপের ফলে মহীখাত ক্রমশ সরু ও গভীর হয়ে থাকে। এর ফলে মহীখাতে সঞ্চিত পাললিক শিলাস্তর সংকুচিত হয় ও ভাঁজযুক্ত হয়ে উপরে উঠে পড়ে। এইভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এরপর আগ্নেয় পর্বতের সৃষ্টি। দুটি মহাদেশীয় মহাসাগরীয় পাত মুখোমুখি অগ্রসর হলে তাদের মধ্যে প্রবল সংঘর্ষ ঘটে এবং ভারী নিমজ্জিত পাতটি গলে গিয়ে ম্যাগমা শিলাস্তরের ফাটল পথে ভূপৃষ্ঠে চলে এসে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়। তো এই হলো তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর। তোমরা উত্তরগুলি ভালো করে পড়ে সুন্দর করে খাতায় লিখে বিদ্যালয়ে জমা করবে।